জ্বালানি সংকটের মোকাবেলায় সরকারের ব্যবস্থাপনাকে থেকে ব্যর্থতা পাচ্ছেন, ব্যর্থতার কথাও বলা হয়েছে, আমরা শুনলাম গতকাল। কি করলে সফল বলতেন? বৈশ্বিক বাজার ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবকে অস্বীকার করার তো সুযোগ। জি, আপনাকে ধন্যবাদ। এই এখন যে জ্বালানি সংকট, অন্তত পাম্পের যে সংকট, এটা পুরোটাই আমার কাছে একটা স্ক্যাম মনে হচ্ছে। কেন স্ক্যাম? কারণ হচ্ছে আপনি ওই পাম্প থেকে কি সংগ্রহ করি আমরা? অকটেন, পেট্রোল এবং ডিজেল। তো অকটেন এবং পেট্রোলে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ, এবং ডিজেল আসে ইন্ডিয়া থেকে। এর সাথে মধ্যপ্রাচ্যের সম্পর্ক কি? আপনি যদি অপরিশোধিত তেলের ব্যাপারে বলেন, সেটার একটা বিষয় আমরা মানতে পারি। তো এই এখন যে লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি, এই আপনার এখানে আস্তে আস্তে আমি দেখলাম যে লম্বা লাইন দেখা যাচ্ছে। এই লম্বা লাইনের প্রধান কারণ হচ্ছে সরকার নিজেই একটা, যেটা আপনারা বললেন যে প্যানিক বাইং। এই প্যানিক বাইংটা এখন আমাদের প্রশ্ন করতে হবে যে প্যানিক বাইং কেন? মানুষ হঠাৎ করে কেন প্যানিক করছে? প্যানিক করছে কারণ সরকার তথ্য ঠিকমতো দিতে পারে নাই জনগণকে, এবং সেই কারণে মানুষ হচ্ছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রীর মন্তব্য, যখন ধরেন বিএনপির মহাসচিব এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, তিনি যখন বলেন যে সামনে দাম বেড়ে যেতে পারে, সামনে সংকট আসতে পারে, তখন স্বাভাবিকভাবে এরকম একটা উপরের জায়গা থেকে যখন এই ধরনের মন্তব্য করা হবে, তখন কিন্তু মানুষ ভয় পেয়ে যাবে, এবং সেটারই আমরা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। এর পাশাপাশি এই ধরনের পরিস্থিতিতে সুযোগ নেওয়ার জন্য তো ডেফিনেটলি অসাধু ব্যবসায়ীরা রয়েছেন, কিন্তু আপনার মনিটরিংটা কোথায়? আপনার কিন্তু মনিটরিং নাই। উল্টো যেটা সরকার করেছে, এই যে প্রত্যেকটা পাম্পের যখন যে চাহিদা 12,000 15,000 লিটার হয়তো দরকার পড়ে, বা 10,000 লিটার, আপনি 30,000 লিটার, কিন্তু আপনি তাকে আরও কমিয়ে দিচ্ছেন, ঠিক আছে? এবং এইটার ফলে তারা হচ্ছে যেহেতু দেখতে পাচ্ছে যে সরকার আসলে তাদেরকে যেটুকু প্রয়োজন সেটুকু দেয় না, তখন তারা মানে বিভিন্ন ইনফর্মাল ওয়েতে এটাকে প্রিজার্ভ করার দিকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি, গতকালকে দেখলাম নারায়ণগঞ্জের এক পাম্প ওয়েলে 54,000 লিটার তেল সেখানে নেওয়া হয়েছে। ফলে এই যে সরবরাহ নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকার ভেবেছিল যে এটা করে সে পরিস্থিতিটা সামাল দেবে, কিন্তু এটা আরও ক্রাইসিসটা ডিপেন্ড করেছে। এবং আপনি পুরো স্থানীয় প্রশাসনকে নামিয়ে দিয়েছেন কি করতে? তারা পাম্পের সামনে গিয়ে ওই লাইসেন্স চেক করছে, এবং লাইসেন্স চেক করে আপনার তেল বা এরকম দেওয়ার চেষ্টা করছে। এটা তো আরও ঝামেলা তৈরি করছে। আপনি যদি লাইসেন্স চেক করার থাকে বাইক কিংবা অন্য কিছুর, সেটা আপনি অন্যত্র করবেন। যখন তারা তেল নিতে আসছে এমনিতে আতঙ্কিত হয়, তখন যখন ওখানে আপনি কার লাইসেন্স কি আছে না আছে এটা দেখে যখন তেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, এটা কিন্তু আরও আপনার সংকট এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তি, মানুষের মধ্যে একটা আতঙ্ক, এবং মানুষকে হয়রানিও করছে এই জিনিসটা। ফলে এই টোটাল জিনিসটার মধ্যে আরও সংকটটা আপনার তৈরি করেছে হচ্ছে ঈদের মৌসুমে ডিপোর্ট খোলা ছিল না, এবং আপনি জানেন যে পে অর্ডার করা ছাড়া তারা মানে করতে পারেন না ব্যবসায়ীরা। তো এইটা যে আসবে আপনি তো এটা জানতেন, আর হঠাৎ করে তো ইরান যুদ্ধটা আসে নাই। ইরান যুদ্ধটা আসবে, এরকম একটা যুদ্ধ হবে, সেটা আমরা বহুদিন ধরে শুনে আসছি। অন্তত এই যুদ্ধ শুরু হওয়ার 1 মাস আগে থেকে এই ধরনের একটা গুঞ্জন ছিল। ফলে আমাদের একটা আগাম প্রস্তুতির বিষয় মানে রাখা উচিত ছিল। এবং ঈদের এই যে প্রায় 1 সপ্তাহের মতো একটা গ্যাপ পড়বে, এই গ্যাপে ডিপোর্টের বিকল্প কি? পরে কিন্তু যখন চাপে পড়লো সরকার, তখন কিছু কিছু ডিপোর্ট আমরা দেখলাম যে জরুরি ভিত্তিতে খোলা হয়েছে, কিন্তু পে অর্ডারটা কীভাবে করবে? বিকল্প ব্যবস্থা কি? সেটার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এবং না নেওয়ার কারণেই হচ্ছে আপনার এই যে এখন যে টোটাল কেওস, সংশ্লিষ্টরা কিন্তু বলছেন যে এটা কিন্তু আমদানি ঘাটতি থেকে হচ্ছে না। এই যে এখনকার যে সংকটটা বা আতঙ্কটা, এটা কিন্তু আমদানি ঘাটতি থেকে হচ্ছে না, এটা হচ্ছিল সমন্বয়হীনতার কারণে, পরিকল্পনাহীনতার কারণে, এবং সরকারের এক এক মন্ত্রী এক এক ধরনের মন্তব্য করার কারণে। একদিকে যখন আপনি বলেন যে পর্যাপ্ত তেল আছে, অন্যদিকে তারা গিয়ে যখন দেখতে পায় মানে ওই পাম্পের ওখানে যে আসলে তো এইটা তো বাস্তবতাকে রিফ্লেক্ট করে না, তখন মানুষ আরও বেশি আতঙ্কিত হয় যে রাজনৈতিক সরকার, দলীয় সরকার, সুতরাং তারা আসলে মানুষের সামনে সত্য তথ্যটা দিতে চাচ্ছে না। ফলে সত্য তথ্যটা সরকার দেওয়া উচিত ছিল, সবাই বুঝতে পারে যে এই ধরনের একটা যুদ্ধ আসলে একটা যে ধাক্কা যে আমাদের মতো দেশে পড়বে, এটা বোঝার মতো প্রজ্ঞা বাংলাদেশের জনগণের আছে। কিন্তু আপনি যদি তাকে তথ্যটা সবসময় আপ টু ডেট রাখতেন, সরকারের যেটা দেখা যাচ্ছে, সরকার হচ্ছে এই ক্ষেত্রে মন্তব্য প্রবণ কিংবা প্রোপাগান্ডা প্রবণ, তারা প্রচারণামূলক যে আমাদের সরকারের কোনো সমস্যা নেই, আমরা মানে আমাদের সমস্ত তেল আছে, কিংবা আমরা হচ্ছে কোনো সমস্যা হবে না। এই যে মন্তব্য এবং আপনার প্রচারণা, অন্যদিকে তথ্যের ঘাটতি থাকা কিংবা তথ্যের মধ্যে হেরফের থাকা, এটা হচ্ছে মানুষকে আরও বেশি আতঙ্কিত করছে। ফলে এইখান থেকে সরকারের দুটো স্টেপ, একটা তো হচ্ছে যেটা আমার সহ-আলোচক একটু আগে বললেন যে অ্যাপস, এই যে লম্বা লাইন, এটা অর্ধেক কালকেই করে ফেলা সম্ভব। মানে এই লাইনটা যদি এমনকি তেলের ক্রাইসিসও থাকে, তবু এই লাইন অর্ধেক হয়ে যাবে যদি শুধুমাত্র আপনি আজকের যুগে একটা অ্যাপসের ব্যবস্থা করেন যে কোন পাম্পে কখন তেল পাওয়া যাচ্ছে কি পাওয়া যায় না। এটা করতে কি রকেট সায়েন্সের প্রয়োজন হয়? এটা খুব সহজ একটা বিষয়। মানে আমি যদি দেখি যে ওই পাম্পে গেলে আমার লাভ নাই, যেমন আজকে আমি দেখলাম যে 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে যখন তিনি পাম্প পর্যন্ত পৌঁছেছেন, তখন উনি শুনলেন যে এই পাম্পে তেল দেওয়া হচ্ছে না। তাহলে যদি তার জানা থাকতো যে এখানে গিয়ে লাভ নাই, তাহলে তো তিনি যেতেন না।
বা আমি যেতাম না, তার মানে আমার তেলের প্রয়োজন থাকলেও আমি আসলে এই লাইনে দাঁড়াবো না যদি আমি দেখি যে এখানে তেল নাই। তো এই যে এই ব্যবস্থাপনাটা করাটাও কিন্তু সরকারের একটা কাজ। এগুলো যদি আমরা করতে পারতাম তাহলে রাস্তায় অস্থিরতা এবং এই যে লম্বা লাইন দেখা যাচ্ছে এগুলো বেশ খানিকটা কমতো। এবং সেই ক্ষেত্রে এটাকে আমরা বুঝি যে পুরো জিনিসটা সরকারের হাতে নাই, এটা একটা বৈশ্বিক পরিস্থিতি, কিন্তু আমাদের হাতে যেটুকু আছে সেটুকু আমরা সর্বোচ্চ করতেছি কিনা এটা হচ্ছে মূল বিষয়। তো সেইখানে আমি দেখি যে সরকারের যদিও এটা একটা নতুন সরকার এবং পুরো পরিস্থিতিটা মানে এমন একটা সময় শুরু হয়েছে যখন সে মাত্র দায়িত্ব গ্রহণ করেছে, কিন্তু তারপরেও যেটুকু তার হাতে ছিল সেটুকু কিন্তু সে পুরোটা ঠিকমতো করতে পেরেছে বলে বলা যাবে না। জি, সরোয়ার তুষারকে ধন্যবাদ।